নখে ময়লা জমে আছে, পরিষ্কার করতে পারিস না? বাবুর নখের দিকে তাকাই, পরপর আঙ্গুল মুখে পুরে দাঁত দিয়ে নখ কাটে। নরিচ যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। চোখের সামনে থেকে দূর হ, গাধার দল। টিকিট তোর কাছেই রাখ। কটা কেটেছিস? বাবু ভোতা মুখে জবাব দেয়। আপনিই তো কইলেন 8টার কথা। ও, আজ রাতেই না শো? বাবুর ভোতা মুখ উজ্জ্বল হয়, মাথা নাড়িয়ে সায় দেয়। নরিচ বাঁকা চোখে তাকিয়ে শোধ হয়। কটার দিকে শুরু হবে? হারুন, প্রথম দিন তো, তাই একটু দেরি হবে। এই ধরেন 11টা-12টার দিকে। ফজরের আগ অব্দি চড়ব। বাবুকে বলতে না দিয়ে হারুন জলদি জবাব দেয়। নরিচ কফির মগে আবারও ঠোঁট ভিজিয়ে বলে, ও এখন আমার আপডেট দে, চট জলদি। বাবু এবার শুরু করে দেয়, গলা পরিষ্কার করে হড়গড়িয়ে বলে, সেলিম রেজারে ঢাকায় নিয়ে গেছি। ওর বাপের অবস্থা নাজুক, তাই শুনলাম। ওর বাপে তাফালিং দেখাইলো খুব। চেয়ারম্যান চাচার কাছে বিচার চাইছে না, পাইলে পুলিশে মামলা কইল। সে দেখা যাবে। মন্টু মিয়া আর আকরামের কি খবর? নরিচের ভাবলেশীন গলে হারুন হেসে বলে, মন্টু মিয়া তো কথাতেই সিরা ভিজায় ভাই। ভদ্রলোকের মুখে বহুত মধু, সবল লগেই মিষ্টি মিষ্টি কিরা কথা কয়। তাই বুঝি না কার লগে চলে সব। তয় স্কুলের ছোকরাগুলোর লগে বেশ ভাব। আর সন্দেহের বিষয় এই ভাই, কাল ভাবি গড়ে স্কুলের এক পোলা ফিট খাইছিল। সবাই বলা বলি করল কোনো মায়ের জন্য বিষ খাইছে। ডাক্তারও তাই কইল, কিন্তু পোলার বাপে মায়ে মানবার চায় না। থানা পুলিশ করার হুমকি দেয়। হেডমাস্টার স্কুলের বদনাম হইব দেখা টাকা পয়সার ভয় দেখায়া ধামাচাপা দিছে বিকেলে। নরিচ মাহবুব ভাবনায় পড়ে। ছেলেটার ব্যাপারে ভালো রে, খোঁজ খবর নেই। আর ওর বাপ মায়ের সাথে কথা বল ভালো করে। হেডমাস্টারের উপর নজর রাখ। বাবু হারুন তমল একসাথে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। তমল বলে, সে খোঁজখবর পেয়ে যাব ভাই। আরেকটা কথা, মিন্টু মিয়া মেলায় জিলাপির দোকান দিব। আর কয়দিন হইল যাত্রাপালার শুকুর মিয়া সাথে তার বেশ কয়েকবার দেখা যায়। আকরামের খোঁজ খবর? কাল পায়রি দামুর বাড়িতে গিয়েছিল, কেন গিয়েছিল এখনো ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে। জামাল কোথায়? ওরে আমার কাছে পাঠিয়ে দে। সবাই সাজ জানিয়ে চলে যায় জামালের খোঁজে। নরিচ খালি কফির মগটা রেখে আবারও নীলচে খামে কিছু আঁকিবুকি করে। হেডফোনটা আবারও কানে লাগাবে সাদমানের আগমনে পূর্ব অবস্থায় রেখে দেয়। সম্মুখ চেয়ার থেকে পা নামিয়ে স্যান্ডেল পরে বলে, সাদমান ভাই যে বসুন। বিবাহিত জীবনে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এতগুলো দিন কাটাচ্ছে, কেমন লাগছে? সাদমান খালি চেয়ারটাই বসে আয়েশ করে। তোমার এক বেগে স্বভাবের জন্য বাধ্য হয়ে থাকছি রিজ। তবে অনেক হয়েছে, আজকে ফিরছি, সাথে রূপালিও যাবে। ভদ্রলোকের কথায় রিজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে। সে দেখা যাবে। সাদমান সূক্ষ্ম চোখে চাই। সে প্রসঙ্গ বদলে বলে, তোমরা দুই ভাই এক ঘাটেই নৌকা ভেড়াতে চাইছ, কিন্তু সেটা তো সম্ভব নয়। কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে। তুমি বড় বুঝদার। যখন তার প্রসঙ্গ উঠবে। আমি বড্ড অবুঝ সাদমান ভাই। আমি হয়তো বুঝতে পারছি আপনি কি বলবেন, বাট আই কান্ট। আমি থেমে যায় নরিচ কণ্ঠে নমনীয়তা এনে বলে। তার জন্য সব হারাতে চাই, কিন্তু তাকে নয়। গম্ভীর মুখ সাদমানের অধর কোণে ঝিলিক দেয় হাসির কণা। কাকে কি পৌঁছাতে এসেছে সে? রিজের আগাগোড়া ঠোঁটস্থ তার। তবে রওশনের জন্য খারাপ লাগে। বেচারা হয়তোবা বুঝতে পারছে ঢাল তলোয়ারবিহীন এ যুদ্ধে তার পরাজয় নিশ্চিত, তবুও চেষ্টা করেই যাচ্ছে। যাত্রাপালা দেখতে যাবেন? নরিজের প্রশ্নে সাদমান চোয়ালে হাত বুলিয়ে পড়ে। যাত্রাপালা আমরা দেখতাম ছোটবেলায়। যেহুলা লক্ষিন্দার, নসিমন শিরিফরাত, সিরাজউদ্দৌলা, হাসান রাজা, আরও বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হতো। ভালোই ছিল, কিন্তু তোমাদের এখানে তো যাত্রাপালা নামে অন্য কিছুই হয়ে থাকে। সাদমানের কথায় নরিজ হাসল। ছোটবেলায় তারও তোর রাজ্যকে দেখত যাত্রাপালার মঞ্চ। যুগ দিনকে দিন আপডেট হচ্ছে ভাই। আধুনিকতার ছোঁয়ার আড়ালে অশ্লীলতা ওত পেতে রয়েছে। সে বাদ দিন, যাবেন কিনা বলুন? টিকিট কাটাই আছে। একটু সেখানকার পরিস্থিতি দেখে আসলেন।
আপনি তো অভিজ্ঞ মানুষ, সহজেই ধরতে পারবেন হালচাল। নওরিজের কথাই সাদমান বাঁকা চোখে চাই সম্মতি প্রকাশ করে বলে, বাইরের পরিস্থিতি না হয় দেখলে ঘরের দিকে আগে নজর দিলে শীঘ্রই সমাধান মিলবে রিজ। নওরিজ মাহমুদ উষ্ণ শ্বাস ফেলে শান্ত চোখে চোখ রেখে বলে, নজর সব দিকেই রেখেছি সাদমান ভাই, প্রমাণ মিললে ঘর তছনছ করতেও হাত কাঁপবে না। অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। সাদমান রহস্যময়ী হাসে, শুধু কিছু বলে না। নওরিজের সন্দেহ হয়, সাদমান ভাইয়ের কথাবার্তায় মনে হয় ভদ্রলোক অনেক কিছুই জানেন। তবে নওরিজ কোনো প্রকার প্রশ্ন ছুঁড়ে মারে না। সে বলল, যাচ্ছেন তাহলে? সাদমান মাথা নেড়ে বলে। তোমার বোন ফুলে বোম হয়ে থাকবে। নওরিজ ভুর উঁচিয়ে চায়, হেই সুরে বলে, বাহ, ছবিকে ভয় পাচ্ছেন নাকি? বেচারি তো আপনার সামনে মেনি বিড়াল হয়ে থাকে, ভয়ে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। সাদমান মুখোপই ক্ষণিকের জন্য স্বাভাবিক হলো। নওরিজের কথাই বরাবরের মতো হয়ে আসে। নওরিজ সোজা হয়ে বসে, শান্ত গলায় বলতে শুরু করে, ছবিটা ছোট থেকেই চঞ্চলা, রূপের মতোই টই টই করে ঘুরতো ফিরতো, মাস্তি মজা করত, যেন মুক্ত বিহঙ্গ, পুরো বাড়ি মাথায় তুলে নাচত। সেই বিহঙ্গ খাঁচায় বন্দি হতেই তার স্বরূপ হারিয়েছে। সেই কিশোরী ছবির সাথে আজকের ছবির আকাশ পাতাল তফাৎ। আপনি বড় বিচক্ষণ, আশা করি বুঝতে পারেন ছবি আপনাকে ভয় পায়। কেন পায় কখনো জিজ্ঞেস করিনি, কারণ আপনাকে চিনি আমি। তবে ছবির এ হাল দেখে আজ প্রশ্ন করতেই ইচ্ছে করছে। আমি তো তার চোখে মুখে ভয় দেখি না রিজ, তার চোখে মুখে তো অভিমান ঠিক রে বোঝায়। সে আমাকে যেমনভাবে চায় আমি তেমন কখনোই হতে পারবো না। তবে আমি খানিকটা আমার মতো করে আর খানিকটা তার মতো করে তাকে পাশে নিয়ে হাঁটতে চাইছি, কিন্তু অবশ্যই বুঝতেই চায় না। সাদমান মুখোপই গম্ভীর, মাথা তুলে সাদে রেলিং ঘেঁষে দণ্ডায়মান বধুয়ার পানে তাকায়। সেও এদিকেই তাকিয়ে চোখাচোখি হয় মিয়া বিবির। সাদমান কিছু না বলে উঠে অন্তর্মহলের ভেতর দিকে চলে যায়। নওরিজ ভুরু কুচকে চাই, সাদের ছবিকে দেখে যা বোঝার বুঝে নেয়। সে আবারও সম্মুখ বেতের চেয়ারে পা তুলে বসে আইসে। দিন দিন কেমন অলস হয়ে যাচ্ছে সে। বউটা থাকলে তার সাথে চুলোচুলি করে বেশ সময় কাটানো যেত। সে হামি তুলে শার্টের উপরের 3টে বোতাম খুলে লম্বা শ্বাস চালো। চোখ বুজে ক্ষণিকের কল্পরাজ্যের ভ্রমণে পা বাড়াবে জামালের ডাকে পা গুটিয়ে নেয়। চোখ মুদে রেখে ত্যক্ত স্বরে বলে, কি খবর? জামাল ভনিতাহীন কাটকাট গলায় বলে, আধা ঘন্টা হলো লক্ষ্য করেছি বাবির হাতে একটা চুরি নিয়ে চেয়ারম্যানের বাড়ির চারপাশে চরকির মতো গুড়গুড় করছেন, গিট দিয়ে উকি দিচ্ছেন বারবার। আমি গিয়ে জিজ্ঞাসা করতেই জুড়িটা আমাকে দিয়ে বলল আপনাকে দিতে। নরিচ মুখে রাখা নয়নাভিরাম মেলে ধরেছে আদিতেই। চেয়ার ছাড়তেও সময় নেয়নি। ছেলেদের হাতের দিকে তাকায়, কিন্তু হাত তো খালি। হারুন দাঁত কেলিয়ে বলে, ভাই, আমরা আনি তুই না, জামাল হাতে নিতে চাইছিল, আমরা নিতে দিই নাই। কইছি আপনি 1 মিনিট খারান ভাবি, ভাই এক্ষুনি আইব, জলদি যান। ভালো কাজ করি নাই কন ভাই? নরিচ তাকে জবাব দেওয়ার অপেক্ষায় থাকে না, লম্বা চওড়া পা ফেলে চলে যায় গেটের বাইরে। রিজ ভাইয়ের তারা দেখে হারুন বাবু তমাল হেসে ওঠে সমস্বরে। বাবু ভেঙচি কেটে বলে, মাইয়া মানুষ জন্নায় পুরুষের উপর শাসন করণের লাইগা, বুঝলি সবাই? বিরক্ত মুখে রাস্তার ধারে ছোট্ট ডোবার নিকটবর্তী জারল গাছের নিচে দাঁড়িয়ে সুরেলা সালেহ হাতে ছুরিটা এখানে রেখে চলে যেতে ইচ্ছে করে। খুঁতখুঁতা লাট সাহেব সামনে যাওয়ার এক বিন্দু ইচ্ছে নেই তার, তবু যেতে পারে না। শুকনো পাতার মর্মর শব্দে ডানে তাকায়। আগত ব্যক্তিকে দেখে মনে কোণে ভীত জমে ক্ষীণ, রক্তলাল চাহনিতে খুব স্পষ্ট। ক্ষোভের কারণ জানা তার। সুরেলা পা চালায় চলে যাওয়ার জন্য। মুহিন নামক লোকটা বিচ্ছিরি কণ্ঠে থেমে যাই পদযুগল। আরে ভাবি যান, যে বাইরে কেন খাড়ায় আছেন, ভেতরে যান না। খান বাড়ির 2 পোলাই ভারী খুশি হইব। পোলার বাপেরা আবার কি করলো তা ঘরেও খেল রাইখেন। সময় পাইলে আমগরে মতন চুনো ফুটিরের অসুখ দিবার পারেন। বড় গাড়ি বাড়ি নাই দেইখা
কিছুই নাই ভাইব্বা ভুল কইরেন না। সুরেলার গা ঘিন ঘিন করে ঘৃণায়, দাঁত কিরমিরিয়ে বলে, ভাগ্যিস তোর ঘরে মা বোন নাই, থাকলে তাগরেও রেহাই দিতি না। পায়ে স্যান্ডেল দেখছস? এমন সুখ দিমু সব কুরকুরানি জন্মের মতো থাইমা যাইব। শালা হিজরা করে কার। সুরেলার শেষাক্ত সম্বোধন মাহিরের কানে জ্বলন্ত ছুরির মতো বিধে। অশ্রাব্য গালি দিয়ে কিছু বলতে উদ্যত হবে, নরিচকে আসতে দেখে থেমে যায়, উল্টো পথে পা বাড়িয়ে কেটে পড়ে বাতাসের গতিতে। নরিচকে দেখি সুরেলার মন মেজাজ সপ্তম আসমানে চড়ে। হাতের ছুরিটা এক প্রকার ছুঁড়ে ফেলেই গরম তেলে পানি ছিটার মতো ছ্যাদ করে উঠে বলে, কি ভাবেন কি নিজেকে? হ্যাঁ, আপনার 2 পয়সার উপহার দেখা আমি সুরেলা আপনার গলায় ঝুইলা পড়বো? সুরেলার জুতাও ঝুলতো না আপনার গলায়। ছোট ঘরের হইবার পারি, আল্লাহর সম্মানবোধ কম দেয় নাই। আর একবার এমন কাণ্ড করলে আমি ভাইরে জানাইতে বাধ্য হম। নরিচের সন্দেহভাজন চাহনি মাটিতে নিবদ্ধ। বাড়ির কাছে মাটিতে পড়ে থাকা জুড়ি হতে কিছু মেয়েলি সাজনাপাতি দেখা যায়। নরিচ ঝুঁকে বা হাতে তুলে নেয় সুরেলার পানি, সরাসরি তাকে জবাব দেয়, তোর কষ্ট করতে হবে না, সেসব আমি আগেই ক্লিয়ার করে রেখেছি। এখন শুধু ঘরে তোলার অপেক্ষায় মুখিয়ে। সুরেলার চোখে বিস্ময় খেলা করে। আগে ক্লিয়ার করেছে মানে কি দাঁড়ায়? সে প্রশ্নবান ছুড়বে, তার আগে নরিচ মাহবুব ছুঁড়ে ফেলে। ছুরিটা কচির পানে আচ্ছাদিত ডোবাই চুবানি খায়। সুরেলার চোখ মুখ হা হয়ে যায়। ফাইলা দিলেন কেন? হ্যাঁ, রূপসারে দিতেন, ভঙ্গি খুশি হইতো খুব। সুরেলার কণ্ঠে বিস্ময়ের সাথে আফসোস। হুদায় জিনিস নষ্ট করার মানে হয় কিনতে টাকা লাগে নাই? টাকা কি গাছে ফলে নাকি? নরিচ মাহবুব রাজবাড়ি স্বরে প্রত্যুত্তর করে, ওগুলোর জায়গা ওখানেই। সুরেলা বিরক্তি ভ্রু কুচকায়। ধনীর তোলাল কি বুঝবে টাকার মন? তার কি? সে তো ফেরত দিয়েছে, এটাই যথেষ্ট। এখন কেটে পড়তে পারলেই বাঁচে। নরিচের শান্ত চাহনি খেলে পাই সুরেলার আপদ মস্তকে। মলিন সালোয়ার কামিজ, কালিমাখা ময়লা ওড়না মাথা আবৃত করে রেখেছে শালীনভাবে। খুবই সাধারণ সিমসাম গরনের এক গ্রামীণ ঝি, যার আপদ মস্তক সাধনের ছোঁয়া থাকলো, ক্লান্তিমান আঁখি যেন ওরাল উত্তাল টটিনি। নরিচ হাত বাড়িয়ে মাথার ঘুমটা আরেকটু টেনে বলে, ডার্লিং, বেহালা পালকি সাজাচ্ছে। বাপের বাড়িতে অল্প কদিন প্রাণ খুলে উপভোগ করে নে। শ্বশুর বাড়িতে বরের ফরমায়েশ খাটতেই দিন পেরোবে। অন্ধকারে হ্যারিকেনের নিভু নিভু আলোয় সুই সুতোর আলাপনে প্রতিশ্রুতি বুনে বাকিটা জনম আমার হাতের মুঠোয় বন্দিনী হয়ে পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত কর সুর। কাজলের সূক্ষ্ম রেখায় আঁকা ক্লান্তিমান আঁকি যুগল শাসাই সম্মুখ ব্যক্তিকে। তবে নরিচ নজর কাড়া লাজে রাঙ্গা ফুলে ওঠা কপালে ছুঁয়ে দেওয়ার খায়েশ জাগলো, হাত গুটিয়ে নেয় পকেটে। বেহিয়া হাতের ভরসা নেই। সুরেলা গুলিয়ে ফেলে নিজেকে। সম্মুখ ব্যক্তিকে দুটো কড়া কথা শুনিয়ে দিতে চায়, তবে শব্দ জুড়তে ব্যর্থ হয়ে উপহাস করে বলে, লুচ্চা বেড়া কোনেকার, শখ কত জনাবের। হ্যাঁ, মেহগনি গাছে বড়ি খাইতাম, পানিতে গুলাইতাম, সব শখ বাপ বাপ কইরা পালাইবো। বলে নিচে রাস্তা ধরে সুরেলা। জলদি বাড়ি ফিরতে হবে, সিন ভাই বাড়িতে। টের পেলে হাতে সরিষার তেল মেখে থাপড়াবে। এই ডার্লিং শোন। সুরেলার গা শিরশির করে উঠল, যেন চোখ মুখ খিচে নিজেকেই ভয়ঙ্কর গালি ছুঁড়ে। মাটির রাস্তায় চোখ বুলিয়ে এক টুকরো ইটের খোঁজ পায়, হাতে তুলে ছুঁড়ে মারে নরিচের উদ্দেশ্যে। কর্কশ্বরে চেঁচিয়ে বলে, রিচ ভাই, আপনার মুখ আমি সেলাই কইরা দিমু কইলাম। আপনি বউরে যা খুশি ডাকেন, ডার্লিং, সোনা, বাবু, পিকলা, ঘুঘু, আমারে ডাকলে কল্লা কাইটটা দিন। ডিলটা একদম বুক বরাবর আঘাত হানে। ক্ষত দৃষ্টি করে ক্ষীণকায়। নরিচ বুকের বা পাশে উন্মুক্ত করে দেখে নেয় হালচাল। হালের অবস্থা বেহাল। সুরেলার দিকে সূক্ষ্ম চোখে যায়। তোরে কখন ডাকলাম? আমার ডার্লিং রে ডাক দিছি, তুই তোর ভাইয়ের লাহান চাতস কেন? আঞ্চলিক ভঙ্গিতে বলে ওঠে নাউরি। অদর্পণে দুষ্টু মিষ্টি হাসি সুরেলের পা থেকে মাথা অবধি জ্বলে ওঠে। কত বড় অশুভ লোক রাস্তায় দাঁড়িয়ে এক অবলাকে বলিষ্ঠ বুক দেখাচ্ছে। সুরেলা ধচং বচং রাগ দেখি আবারও পা বাড়াই। অহেতুক জঞ্জালে জড়ানো মানেই হয় না। পিছু থেকে আবারও সেই ডাক ভেসে আসে,
এই ডার্লিং শুনে যা না। সুরেলা এ যাত্রাই থামে না, হাঁটার গতি বাড়িয়েই যেতে যেতে জবাব দেয়। 7 তলা বিল্ডিং, তেঁতুল গাছের পেতনি, আন্ডার ডার্লিং। নওরিজ মাহবুব পরিপাটি চুলে হাত বুলিয়ে হাসে, বড় বড় পা ফেলে পিছনেই রমণী। কিশোর ছেলেপেলেদের মতো পকেটে হাত ঢুকিয়ে ঠোঁট চোখা করে সিটি বাজায়। সুরেলা দাঁত কটমট করে তাকায়, তো কখনো 3টে বৃদ্ধাঙ্গুল তুলে গালি ছুঁড়ে মারে। নরিজ কানে নেয় না গালি। লোকালয়ে প্রবেশ করতেই আশেপাশের পথচারী বাঁকা চোখে যায়। চেয়ারম্যানের পোলা আর খিটখিটে স্নেহের বোন সুরেলা, দুজনকেই ভালো করে চেনা তাদের। সেগুলো উপেক্ষা করে নরিজ একটু আবেগে গা ভাসায়, তবে সুরেলা হেলাফেলা করতে পারে না। সে পথে কেন আসতে গেল? নরিজ হঠাৎ ধূপধাপ পা ফেলে সুরেলার সাথে হাঁটে, শুধু হাঁটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মসৃণ হাতটাকে বন্দিনী বানায় নিজ হাতের মুঠোয়। বিস্ময়ে হতবাক সুরেলার যেন চোখে অন্ধকার দেখতে পায়। এটা কি কোনো দুঃস্বপ্ন যা সে জেগে জেগে দেখছে? কোথায় টেনে নিয়ে যাচ্ছে লোকটা তাকে? অধর কোণে মেঘরাজ চোখ পাকিয়ে আছে, ঝড়োয়া বাতাস তার রাগের বহিঃপ্রকাশ। উত্তামরা গরমের পর বাতাসে তন্ময় শীতলতার আবেশে স্বস্তি পায়। মেলার অধিকাংশ আল্লাহর নাম জপে যাচ্ছে। বড় হলে মেলা ভেস্তে যাবে, ঝড় হলে মেলা ভেস্তে যাবে। কত দূর দূর থেকে দোকানিরা একটু বেচাকেনার তাগিদে ছুটে এসেছে। ঝড় হলে মাল সামান আনি কোথায় ঠাই খুঁজবে? সবাই মনে প্রাণে আল্লাহর কাছে চাইছে। ঝড়োয়া বাতাসে মেঘরাজ যেন চলে যায় কৃপা করে। ইকরামুল্লাহ ছেলে মেয়েকে নিয়ে চাচা শ্বশুরের সাথে মেলায় এসেছে। মেয়েটাকে খুব সাবধানের সাথে আগলে রাখছে। তার ভুল হয়েছে মেয়েকে মেলায় আনা। এই ছোট্ট মেয়েটাও ভিড়ের বাজে হাতের স্পর্শ থেকে রেহাই পাবে না। এইটুকু মেয়ের গায়ে হাত দিয়েও তারা যৌনতা খুঁজে পায়, অথচ হাতটা হওয়ার কথা ছিল স্নেহের। ইকরামুল্লাহ মেয়ের জন্য মাটির খেলনা বস্তু দামাদামি করে। হঠাৎ মেয়েলি গলায় ঘাড় ঘুরিয়ে তাকায়। এই ভিড়ভাট্টার মাঝেও এক নারী স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, বেনুনি ঘুরিয়ে মুখে পান পুড়ে মিটি মিটি হাসছে। সে কান খাড়া করতেই শুনতে পাই মেয়েটার নাম পিয়ারি দামো। এই সেই দামো? মেয়েটা রূপ সুরতে প্রশংসনীয়। দামিনী সুবার জন্য ফুলের মালা কিনতে এসেছে। তার সাথে বিশাল দেহি তুই দেহরক্ষী। চেয়ারম্যান বাড়ির মেয়ে জামাইকে দেখে মিষ্টি হেসে দুহাত মিলিয়ে আবদার জানায়। আমি ভুল না করলে আপনি নওরিনের পতিদেব, তাই না? এ দুটো ঋণের ছেলে মেয়ে বুঝি? ইকরামুল্লাহ অবাক হয়ে মেয়েটা তাকে চিনে কিভাবে? মেয়েটা বললে ভুল হবে। ভদ্রমহিলা নওরিনের বয়সী হবে। মেয়েরা অবশ্য 20 পার হলেই মহিলা বনে যায়, তবে তার সুরত দেখে বয়স ঠাউর করা মুশকিল। সে বজ্রসুলভ হেসে সায় জানালো। দামিনী ইয়ামিনের মাথায় হাত বুলিয়ে গাল টিপে দিয়ে নামদাম জিজ্ঞাসা করে, আপনি রৌশনকে চিনেন? ওর পরিচিত বুঝি? ইকরামুল্লাহর কথাই দামিনী মুচকি হাসল। কিছু বলবে, তৃতীয় ব্যক্তির গলা শোনা যায়। দামিনী ইয়ামিনের থেকে নজর সরিয়ে ইকরামের বাম পাশে তাকায়। ব্যক্তিটিকে দেখে হাসি চওড়া হয়, পানের পিক ফেলে বলে, কেমন আছেন বাবু? রমজান মিয়া কেমন থতমত খেয়ে যান। হে হে সুরে হাসার চেষ্টা করে তড়িঘড়ি করে বলে, আমি ভালোই। তুমি কেমন আছো দামনি? এখানে কি করছো এই ভরা বেলায়? একা মেয়ে মানুষ কেমন দেখায় বলো? দামিনী পান খাওয়া টকটকে অধর মেলে শব্দ করে হাসে। ইয়ামিনের মাথার চুল এলোমেলো করে বলে, কেমন দেখায় বাবু? আমার তো আমি ছাড়া কেউ নাই। মাঝ নদীতে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাই প্রয়োজনের তাগিদে আসতে হয়। রমজান মিয়া তার কথার গভীরতা বুঝতে চায় না। কথা না বাড়ি তাগাদা দেয় ইকরামকে। ঝড় উঠল বলে জলদি ফিরতে হবে। দামিনী মিলান চোখে দাঁড়িয়ে দেখে তাদের উপেক্ষা। মুখে থাকা পানের অবশিষ্টাংশ থুতু ফেলে চোয়াল শক্ত করে নেয়। কারোর পোষ সংক্রান্তিত, কারোর শনি আখড়া। এই সেই পিয়ারি ধামু যার চর্চা গায়ে গায়ে, তাই না? ইকরামের প্রশ্নে রমজান মিয়া কোনো মতে হু বলে। ইকরাম আবারও শুধায়, আপনাদের পরিচিত? মেয়েটা নওশিনকেও চিনে, এমনকি আমাকেও চিনতে পারলো।
অথচ যতদূর মনে পড়ে আমি তাকে কখনো দেখিনি। রমজান মিয়ার কপাল পেয়ে সে দোজল গড়ায় শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করে বলে, বাদ দাও তো জামাই, এই বাজারি মেয়েদের ব্যাপার কথা বলতেও গা ঘিনঘিন করে। তুমি কি আরও ঘুরবে মেলায়? চলো ওদের নিয়ে নাগরদোলায় উঠি। নানা যান, ভয় পাবেন না তো? ইকরামুল্লাহ আর কথা বাড়ায় না। ইয়ামিন নানার হাত ধরে টেনে নিয়ে যায় নাগরদোলার দিকে। ইকরামুল্লাহ মেয়েকে কোলে নিয়ে পিছু হাঁটে। স্বল্প দূরে রাস্তার মোড়ে জিলাপির দোকানে খদ্দেরের সামলাতে ব্যস্ত মন্টু এতক্ষণ সবটাই অবলোকন করছিল। পিয়ারি দেমু আর রমজান মিয়ার হাবভাব কেমন যেন লাগলো তার কাছে। কোনো রহস্য আছে নাকি? খোঁজ নিতে হবে দেখছি। খদ্দেরের হাতে জিলাপির পুটলি দিয়ে বলেন, আচ্ছা শুকুর, পেয়ারি দামু যে এক মুসলিম গেদার লগে ভাইগা গেছিল, সেই গেদারে কেউ চিনো তোমরা? পাশে বসা যাত্রাপালার সভাপতি শুক্র আলীর চায়ে চুমুক বসিয়েছিল। মন্টু মিয়ার কথায় হেসে বলে, না ভাই, আমি কেন, কেউ চিনে না তারই, কখনো দেখে নাই। এমনকি আমাগরে গাঁয়ের গেঁদা কি না তা জানে না। দামুরে জিজ্ঞাসি কতবার, ময়না পাখি কত কয় না এই ব্যাপারে। তাও ওর মাসিরে ওই মাসিরে ধরলে খপ্পর পাওন যাইবার পারি। ওই হঠাৎ উধাও হইল কয়েক বছরের লাইগা, আবার হুট কইরা গত বছর উদয় হইল। ভাবতেছি মেলার ভেজাল কইমা আইতেই গ্রামে একখান সালিশ বসামু, তখন না কয়া যাইব কই। মন্টুর কথায় শুক্র আলী তরিবিহীন চল বুলিয়ে হাসে। চা শেষ হতেই পান বানিয়ে মুখে পুড়ে বলে, গত বছর হুট কইরা আয়সা কই হে ভালো নাচবার জানে, একেবারে দর্শকদের শুদ্ধ নাচাইয়া ছাড়বো। বিনিময়ে 5,000 টাকা চাইল। চেহারা সুরত একেবারে জান্নাতের হুট, তাই রাজি হইলাম। দামুর কথা খাইলে গেল, দর্শক যেন রাতারাতি পাগল হইল। দামিনী পেয়ারি দামু হয়ে সব যুবা বুড়া কচিদের মনে গাইতে গেল। আমি টাকা গুনিয়া শেষ করবার পারি না, এত টিকিট বেচেছিলাম। এবার মা আগি 20,000 নিচে, তই খালি আজ রাতের টিকিট বেচছি 17,000। মুখ ফুলিয়ে হাসে শুক্র মিয়া। ব্যবসার উন্নতি দেখে চোখের তারা ঝিকমিক করে। মন্টু মিয়া চমৎকার হেসে বলেন, শুকুর আলী, আমগরের দিকে একটু নজর দিও, সব টাকা নিজ ঝোল্লাই ভইর না। তীক্ষ্ণ মেজাজে বাড়ি ফিরে সিনান সালেহ গলার গামছা ছুঁড়ে খিটমিটে মেজাজ নিয়ে মাকে ডাকে। শান্তি বেগম গোয়ালঘর পরিষ্কার করছিলেন। ছেলের ডাকে বেরিয়ে আসতে সময় নেন না। কি হয়েছে গাদা, পাইলি সুর রে? সিনান যেন এমন প্রশ্নের অপেক্ষায় ছিল। প্রশ্নের উত্তরে কর্কশ গলেই বলে, না, ওর বান্ধবীর বাড়ি থেকে ফিরে এলাম, ওইখানেও যাই নাই। একবার পাই তোর মাইয়ারে টিলকি মারা ছুটাই দিমো, গরুর লাহান দড়ি দিয়া হাত পা বাইন্দা রাখবো। কেমন মা হইছস? মেয়া কোনে যাই না যাই খেয়াল রাখবার পারিস না? শান্তি বেগম ভোতা মুখ করে বলে, আমারে কইলা জামু আর আসমু তাই। তাই যাইতে দিলি? কোনে যাইব না যাইব কি সমাচার তা জিগাইবি না? যেমন মা তার তেমন মাইয়া, মাথা ভর্তি গু সব কটার। সিনান খ্যাক করে ওঠে মায়ের উপর। শান্তি বেগম চুপ করে যায়। এখন তার মেয়ে, অথচ সারাদিন জপবে সিনানের পুতুল বনু। এ ছেলে কার মতো হয়েছে আল্লাহই ভালো জানেন। একটু রসকস নেই মুখে, সবসময় খ্যাক খ্যাক করবে। পাশের বাড়ির বুড়িমা ঠিক বলে, বিয়া করাইলে ঠিক হইব। সুরে বিয়ে করাইতেই তিনি সিনানের জন্য বউ আনবে বলে সিদ্ধান্ত নেন। ওদিকে সিনানের গলা শুনে শাপলা বেরিয়ে আসে। শাপলার মা সুরেলার কথা জিজ্ঞাসা করে, পেল কি না? মেয়েটা যে সে ভর দুপুরে বেরোলো, আসার নাম নেই। আসরের আজানটাও দিয়ে দিয়েছে। কোথায় গেল কোনো খোঁজ নেই। চিন্তা হওয়া অতি স্বাভাবিক। যুবতী মেয়ে এভাবে উদাও হওয়া কেউ ভালো নজরে দেখবে না। তাছাড়া অনেকেই কানাঘুষা করছে চেয়ারম্যানের পোলার সাথে নাকি দেখেছে। এ কথা সে বলেনি সিনকে। বলে ছেলেটা কি করবে আল্লাহ মালুম। এখন ভালোই মেয়েটা বাড়ি ফিরলেই হলো। শফির গলা ভেসে আসে বাড়ির পেছন থেকে। সুরাপা সম্বোধন করে কথা বলতে বলতে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। সকলের নজর তার উপরে পড়ে। শফির সাথে সুরেলাকে দেখে সবাই স্বস্তির শ্বাস ফেলে। তবে খ্যাপাটে সিনান তেড়ে পড়ে যায়। সপাটের জ্বর বসায় বনে গেলে। শফি দূরত্ব মেপে দাঁড়িয়ে, তার ছেঁড়া তারে না নিশানা বানায়।
সুরেলা থমকায়, সব কিছু বুঝে উঠতে সময় লাগে তার। ভাই তাকে মারলো, ভাইয়ের হাতে মার খাওয়া দুধে ভাত, ভাইয়ের হাতে মার খাওয়া দুধ ভাত, যা সে ছোটবেলায় খেত। বড় হওয়ার পর খায়নি খুব একটা। সে ভরা চোখে যায় ভাইয়ের দিকে। সিনান চোখ পাকিয়ে শাসনের সুরে বলে, কোনে হাওয়া হয়েছিলি? পুরা গা তল্লাশি করে খুঁজে পাই না। আজ তোরা একদিন কি আমার একদিন। মা কোন চিয়ান? সুরেলা চোখ চেপে অশ্রু করে, নত মাথায় দাঁড়িয়ে রয়। সিনান বাহু ধরে বারান্দায় ছুঁড়ে ফেলে। শান্তি বেগম হাই হাই করে ওঠে। শাপলার মা সিনানকে আটকায়, বলে, এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? সি 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 সি। মানুষ দেখতে কি কইব? চুপ কর না। ভেজা চোখ মুখ দেখে সিনান কিছুটা শান্ত হয়, তবে কড়া গলায় বলে, ও বড় হয়েছে, ওর সেই খেয়াল আছে? সারা দিন টুই টুই করে বেড়াই কেন? মায়ের কাছে বৈশা সেলাইয়ের কাম শিখতে গা চুলকায়। আমি সারা দিন ওই গ্যারেজে খাইটা মরি, আর ওনারা ঘুরে ফিরে অস্থির হয়ে পড়ে। এমনি গাঁও গ্রামের মানুষ কম কথা কয়। ওর সাতকার মায়ারা স্বামীর ঘরে বাচ্চা পালতেছে, আর নবাব জাদি অনে ভাইয়ের ঘরে পড়ে আছে, নিচে করে খুঁত আছে। তাই তো দেখবার আসে, তাই বিয়ে হয় না কেন? আর কত মশলা মেশানো কথাবার্তা আমি শুই না শোনার ভান করে থাকি চাচি। ওর কি সেই সুইস রাইখা চলা লাগতো না? সুরেলা মলিন অন্যায় মলিন মুখ চোপা মুছে ওঠা দাঁড়ালো, ঘরের দিকে যাবে। সিনান বাদ সাধল, তেজি গলায় প্রশ্ন ছুঁড়ে, সুর ভালোই ভালোই কোয়া কইছিলি। আমার সাথে ছিল সিন। তোর ফুপুর বাড়িতে গেছিলাম গেদিরে নিয়া। তোর ফুপু বই এসা রাইখা আন দিল, না খাইয়া আইতে দিল না, তাই দেরি হলো। বকিস না সুরের। হঠাৎ সালেউদ্দিনের গলায় সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। সালেউদ্দিন হাসি মুখে এগিয়ে আসে, হাতে লাউ আর বাজারের ব্যাগটা মাটির দেওয়ালে ভর দিয়ে রেখে দেয়। সুরেলা মাথায় হাত বুলিয়ে বলে, ফরিদ চাচার দোকানে বইসা সিগারেট খাইতেছিলাম। পাশে রাস্তা দিয়ে যাইতেছিল সুর। আমি ডাক দিয়া বাদাম কিনা দিলাম। কোন থেকে তোর ফুপা আসলো, এক প্রকার জোর কইরাই নিয়ে গেল। তোর ফুপুর বাড়িতে দূরে না। সিনান বিশ্বাস করে না বাবাকে, বোনের দিকে তাকায় প্রশ্নভাজন চাহনিতে। সুরেলা নাক টেনে অভিমানী স্বরে বলল, টুনির বাড়ি গেছিলাম ওর অঙ্ক খাতা দিতে। ফিরতি পথে আব্বার সাথে দেখা হয়। সিনান চালেও ছোট্ট করে শ্বাস ফেলে। শ্যামলা মুখটাই মলিনতা, সাদা চামড়া হলে 5 আঙ্গুল ফুটে উঠত। কুদ্দুসিন চটটা জোরে মেরেছিল, দাগটাও নিশ্চয়ই বসেছে, তবে শ্যামলা বরং তা ঢেকে রেখেছে। সুরেলা নত মাথায় চলে যায় ঘরে। হুতুম পেঁচার অদ্ভুত ডাক। বাঁশবাগানে উকি দেওয়া শশধর লাজুক চোখে তাকিয়ে আছে। বাঁশঝাড়ে ঝুলছে বাদুড়, তাদের ডানা ঝাপটানো সুর বড্ড ভুতুরে। শুকনো বাঁশপাতা মাটিতে পড়ে থাকায় পা ফেলতে ঝনঝন শব্দের উদ্ভট ঘটে। পায়ের মালিক সজাগ হয়, টিপে টিপে পা ফেলে এগিয়ে যায় উত্তরমুখী জানালার পাশে। বন্ধ জানালা দেখে মানবের মুখটা বিরক্তিতে তিক্ত হয়ে আসে, তবে ঘুণধরা কাঠের জানালায় টোকা দিতে ঘ্যার ঘ্যার শব্দ হয়। জানালার খিল আটকানো হয়নি। মানব আলগোছে জানালার পাল্লা ফাঁক করে। মেঘে ঢাকা শেষ রাতের জ্যোৎস্নায় পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। অন্ধকার ঘরে ক্ষীণ আলোয় সঞ্চার হয়। সেই আলোতে চৌকিতে শুয়ে থাকা মানবীর পা জোড়া দৃশ্যমান হয়। ঢিলে ঢালা সেলাওয়ার একটু উপরে উঠেছে। জানালার শিকার ফাঁকে হাত গুলিয়ে দেয় মানব। রূপর নূপুরে সজ্জিত পা ছুঁয়ে দেয় তর্জনী আঙ্গুল দিয়ে। ঘুমন্ত রমণীর কম্পন অনুভব করে বাঁকা হাসি ব্যক্তিটি। উষ্ণ খড়খড়ে হাতের ঘর্ষণে নড়ে চড়ে ওঠে রমণী। তার নড়চড়া টের পেতেই মানব পায়ের গোড়ালি মুঠোয় ভরে সজোরে টান মারে। ধরপড় করে উঠে পড়ে সুরেলা। পাটানে নিজের দিকে বাধা পেয়ে আত্মার পানি শুকিয়ে যায়। ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে আসে। সর্বোচ্চ শক্তি খাটিয়ে পাটেনও ছাড় পায় না। ভয়ে চিৎকার দিবে খুব করে। চেনা হাতের হাত ঘড়ি দেখে চোখ মুখে বিস্ময় খেলে বেড়ায়। কাঁথা টেনে মুখ গুজে হাই আল্লাহ। মেঘলা আকাশ জ্বলে ওঠে ক্ষণে ক্ষণে। শব্দবিহীন বিদ্যুতের ঝলক রাতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের পল্লব গমনে পুরকা আলো আধারিতে ডুবে। মেলায় দোকানপাট যেখানে বন্ধ করার ব্যস্ত সকলে, সেখানেই যাত্রাপালার তাঁবুতে সবে উদ্বোধন হলো। বিদ্যুতের অনুপস্থিতিও থামাতে পায়নি।
সারি সারি লণ্ঠনে সোনালি আলোয় আলোকিত যাত্রাপালার মঞ্চ, ঢাকঢোল, একতারা, হারমোনিয়াম সহ দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র বেজে চলেছে। শিল্পী তার সুরের গলায় সুর তুলেছে বেশ। 20 বছরের রমণী নাচের মুদ্রা তুলছেন দক্ষ ভঙ্গিতে। দর্শকের কেউ কেউ উপভোগ করছে তো কেউ বিরক্ত বোধ করছে। একদল কিশোর যুবকের দল তাঁবুর এক কোণায় জড়ো হয়ে সিগারেট টানছে আর দেশীয় পানি ভাগাভাগি করে ঢকে ঢকে গিলছে। নরিচ মাহবুবের বাজপাখি নাই ধারালো চাহনি কিশোর ছেলেদের উপরে নিবদ্ধ, কি অবলীলায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যতদিনে বুঝতে শিখবে এই ক্ষণিকের মোহ কেটে বেরোনোর জন্য ছটফট করবে, কিন্তু বেরোনোর পথ কাটায় কাটাই পরিপূর্ণ।